السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সম্মানিত মঞ্চ উপবিষ্ট সভার আয়োজকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সবার পূর্বে ধন্যবাদ জানাবো মা এবং বোনেদের, সেই সাথে ভাইদের যারা আজকের এই সভায় আমাদের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই দু একটি বাক্যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ইতিহাস, পশ্চিমবাংলার ইতিহাস। পশ্চিমবাংলায় সর্বপ্রথম আমরা সাংগঠনিকভাবে শিকড় গাড়ি আপনাদের এই লালগোলাতেই মূলত আমরা প্রথম সংগঠন শুরু করি। সেই সময় পপুলার ফ্রন্টের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির নামে আমরা কাজ শুরু করেছিলাম। অত্র এলাকার মানুষ নিশ্চয়ই স্মরণে রাখবেন, আল কায়েদার নামে 4 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল। কোন আল কায়েদার নামে অভিযুক্ত কোনো ব্যক্তির পক্ষে কথা বলা সেই সময় খুবই ভয়ঙ্কর ছিল। সবার মনে ভয় ছিল, যারা আল কায়েদার লোক তাদের নিয়ে কথা বলা মানে আমার জীবনকে বিপন্ন করা। বন্ধুগণ, সর্বপ্রথম নাগরিক সুরক্ষা অধিকার সমিতির কর্মীরা, দায়িত্বশীলরা মুখ খুলেছিলেন পশ্চিমবাংলায়। আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গায় আল কায়েদার নামে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের পক্ষে কেউ লড়েছে বলে আমার জানা নেই, যেটা আমরা করেছিলাম পশ্চিমবাংলায়। বন্ধুগণ, 2009 সালে আমরা সন্ধান পেলাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। আমরা যে সাহসিকতার সহিত এখানে আন্দোলন শুরু করেছিলাম, আপনার লালগোলার সাহসী মানুষ আমাদের পাশে ছিলেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছিলেন। আমরা থানা ঘেরাও করেছিলাম, পথে মিছিল করেছিলাম, আমরা সাহসী এটা প্রমাণ করেছিলাম। যখন আমরা শুনলাম যে আমাদের মতো আরো একটি সংগঠন আছে যারা কাজ করে দক্ষিণ ভারতে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নাম দিয়ে, তখন আমরা দেখলাম ভারতবর্ষের এই সমস্যা শুধু পশ্চিম বাংলার নয়, দক্ষিণ ভারতের নয়, গোটা দেশের সমস্যা। দক্ষিণ ভারতের নেতারা আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আমরা তাদেরকে আহ্বান করি, তারা এসেছিলেন বহরমপুরে 2009 1 জানুয়ারি। আমরা তাদের সঙ্গে সংযুক্ত হয়ে গেলাম। নাগরিক অধিকার সুরক্ষা সমিতি আমাদের আর নাম থাকলো না, আমরা হয়ে গিয়েছিলাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। সেই থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সদস্য। বন্ধুগণ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রয়োজন কেন এবং আরো অন্যান্য কথা কিছু আছে, আমি সেগুলো সংক্ষিপ্ত আপনার সামনে বলবো। বলার আগে একটা উদাহরণ দিয়ে শুরু করছে আমার বক্তব্য। যেহেতু মা এবং বোনেরা আছেন, মা এবং বোনেরাই হচ্ছে আমাদের শক্তি, তারাই হচ্ছে আমাদের প্রেরণাদাতা, তারাই আমাদেরকে ময়দানে নামাবেন। তারা যতদিন আমাদের সামনে থাকবেন, যতবার আমাদেরকে বলবেন, আমার মা আমাকে দোয়া দিয়ে বিদায় দিয়েছেন, আমার স্ত্রী আমাকে স্বেচ্ছায় বিদায় দিয়েছে এখানে আসতে। তো মায়েরা, বোনেরা, স্ত্রীরা যখনই স্বামীদেরকে, সন্তানদেরকে, পিতাদেরকে প্রেরণা দেবেন, তারা সহযোগিতা করবেন, আমরা মনে করি আন্দোলন আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমি তাই মা এবং বোনেদের একটি উদাহরণ দিয়ে শুরু করে আমার বক্তব্য। ধরুন আমাদের মায়েদের মধ্যে কোন এক মা
তিনি শাশুড়ি হয়েছেন, তার কয়েকটা বৌমা আছে। দুর্ভাগ্যক্রমে আমার কোনো মায়ের মানে শাশুড়ির কুনজর পড়েছে একটা বৌমার উপরে। ওই বৌমাকে ঠিকঠাক সে ভালোবাসে না। এরকম তো হয় না, হয় না? মায়েদেরকে বলতে বলছি না, আপনাদেরকে বলছি, এরকম তো হয় না, হয় না? নিশ্চয় হয়। কুনজর পড়েছে একটা বৌমার উপরে, দিন রাত বেচারা গরুর মতো খাটে, তাও পছন্দ হয় না। কে জানে কি ব্যাপার, খুবই খাটে ও, শাশুড়ির আপনার সেবা যত্ন সবই করে। আরো 3টা বৌমা, তারা অত সেবা যত্ন করে না, ওরা আপনার ঠিক মতো কাজও করে না। ওদের প্রতি খুব ভালোবাসা, ওদেরকে ভালো ভালো খাবার, কিন্তু আপনার 4 নম্বর বৌমাটাকে পছন্দ মোটেই করতে পারছে না। এবার বলুন, দুর্ভাগ্যক্রমে যে আমার মা তার বৌমাকে 4 নম্বর বৌমাকে পছন্দ করতে পারছেন না, তো তার সমাধানটা কি হবে? দিনের পর দিন তারপরে জুলুম করছে, অত্যাচার করছে, তার সমাধান কি হবে? ওই 4 নম্বর বৌমার চুপ থাকা। ভালো করে বুঝবেন, 4 নম্বর বৌমার চুপ থাকা সমাধান হবে না ওই শাশুড়িকে গলা চিপে রাত্রেবেলায় হত্যা করে দেওয়া? যে চুপ থাকা না শাশুড়ির গলা টিপে মেরে দেওয়া, মানে সমাধানের কথা বলছি আমি, না মুখ খোলা? কি বলছেন? এই 3-এর বাইরে তো কোনো পদ্ধতি নাই। হয় চুপ থাকতে হবে, আর না হয় শাশুড়ির গলা টিপে মেরে দিতে হবে, বারবার ঘেনার ঘেনা ভালো লাগে না, আর না হয় মুখ খুলতে হবে। 3-এর একটি পথ অবশ্যই অবলম্বন করতে হবে। নিশ্চয় আমরা সকলে বলবো, প্রথম যে পথ চুপ থাকা, ও প্রথম থেকে চুপ থেকেছে বলেই তার উপরে গুণজোর আছে, সুনজর হচ্ছে না। প্রথম দিন থেকে চুপ থেকে এসেছে, অমায়িক ব্যবহার করেছে তাই। দ্বিতীয় যেটা, সেটা হলো যদি শাশুড়ির গলা চিপে মারে, সেটা উচিত হবে না। শাশুড়ি যদি গলা চিপে মারে তাহলে তো ওই শাশুড়ির বেটা তাকে বাড়িতেই রাখবে না, তাই নয়? ওকে দুনিয়াতে রাখবে না, তাকে বাড়ি থেকে বিদায় দেবে না, দুনিয়া থেকে বিদায় দেবে। তৃতীয় পথ কি? তৃতীয় পথ হলো অত ভদ্র, অত বোকা না থেকে মুখ খোলা। যদি মুখটা খোলা হয় তাহলে শাশুড়ি কথা বুঝবে, যুক্তি দিয়ে আপনার ভালোভাবে ভালো উপদেশ দিয়ে শাশুড়িকে বোঝানো, আপনি যা করছেন আমার সঙ্গে ঠিকঠাক করছেন না। বন্ধুগণ, আজকে ভারতবর্ষের মুসলিমরা 3 ভাগে বিভক্ত। প্রথমত, আমরা জন্মগতভাবে হচ্ছি নমনীয় ভদ্র মুসলিম জাতি। আমরা গাদ্দার নই, আমরা ডাক্তার নই, আমরা ধোঁকাবাজ নই। আমরা সবার সঙ্গে থাকি, সবার পক্ষে থাকি। যখনই জুলুম দেখি তখনই তার বিরুদ্ধে কথা বলি, যখনই অন্যায় হয় আর অন্যায়ের বিরুদ্ধে যারা লড়ে আমরা তার সঙ্গ দেই। এটা আমাদের ইতিহাস তো, নাকি বলছেন? এটা আমাদের ইতিহাস। কোন কোন সময় দেখা গেছে আমি যাদের সঙ্গে উঠা বসা করি, আমার সঙ্গে কোনো স্বার্থের কারণে অন্য কথা পালিয়ে গেছে, কিন্তু আমি পালাই না। আমি ভোটের সময় বলি বাপ একটা, বলি না আমরা, আমাদের মুসলিমদের কথাই গেল। ভোটের সময় বলি আমার বাপ একটা, কংগ্রেস করি কংগ্রেসই করব, সিপিএম করি সিপিএমই করব, টিএমসি করি টিএমসি করব। কখনোই আমরা এরকম করি না যে জিতবো কংগ্রেসীদের ভোটে আর পালাবো বিজেপির সঙ্গে। কখনো আমরা এরকম করি না জিতবো টিএমসির ভোটে পালাবো সিপিএম এর সঙ্গে। কখনো এরকম করি না জিতবো আপনার সিপিএম এর ভোটে আর পয়সা নিয়ে কংগ্রেসের দলে পালিয়ে যাবো। এক গাদ্দারি আমাদের দ্বারা তো হয় না। আমরা বারবার দেখেছি বাপ আমাদেরকে ধোঁকা দিয়েছে। যেহেতু আমি পার্টিকে ভালোবাসি তাই বাপ ধোঁকাবাজ হোক তার বেটাকে আমরা ভোট দিয়েছি। আমরা করেছি না এরকম? আমরা জঙ্গিপুরের মানুষ, আমরা করেছি না এরকম? এভাবে আমরা কখনোই কাউকে ধোঁকা দেই না। যা হয় যেটাই হয় আমরা সব সহ্য করে নিই। আমার ভেঙেছে বা আমার দখল করেছে কাটরা মসজিদ। কাটরা মসজিদ যারা দখল করেছে, সরকারের উচিত ছিল কাটরা মসজিদকে আমাদেরকে দখল দেওয়া। আপনাকে একটা উদাহরণ দিই, হিন্দু ভাইরা শুনছেন যারা আছেন আমাদের বক্তব্য, ভালো করে বুঝবেন। লালগোলায় মুসলিমদের সংখ্যা বেশি। লালগোলার কোন একটা সংগঠন বা কোন একটা গ্রামের মানুষ তারা কুবুদ্ধি করে লালগোলার কোন একটা মন্দিরকে দখল করে নিয়েছে।
বম পিস্তল নিয়ে তারা রেডি, কোনো হিন্দু ভাইদের মন্দিরে আসতে দেবে না। এবার বলুন, কোন ভাইকে যদি হিন্দু ভাইদেরকে তাদের মন্দির আসতে না দেয়, কোন একটা মুসলিম সংগঠন, কোন একটা মুসলিম গ্রামের মানুষ, এই ক্ষেত্রে কার কি ভূমিকা হওয়া দরকার একটু ভালো করে বুঝুন। এক্ষেত্রে কার কি ভূমিকা হওয়া দরকার? হিন্দু ভাইরা কি আমাদের মন্দির মুসলিম বমবাজ বন্দুকবাজ লোকেরা দখল করে নিয়েছে, আমরা আর যদি মন্দির দখল করতে যাই তাহলে আমাদের জান চলে যাবে, সেই ভয়ে কি হিন্দু ভাইদের চুপচাপ বসে থাকা যাবে? কোন হিন্দু ভাই বসবেন না, আমরা বলবো না বসবো, আপনারা বসা উচিত নয়। আপনি কেমন ধর্মের মানুষ, আপনার মন্দির দখল করছে গুন্ডারা ডাকাতরা, আপনি আপনার মন্দিরকে উদ্ধার করতে পারছেন না। নিশ্চয়ই কোনো হিন্দু ভাইয়ের এটা উচিত হবে না চুপচাপ বসে থাকা। সেই সাথে পুলিশের ভূমিকা কি হবে? পুলিশের বা প্রশাসনের ভূমিকা নিশ্চয় এটাই হবে, যেহেতু অন্যায় করে অন্যরা হিন্দু ধর্মের মন্দির গ্রহণ করেছে, তো সরকারের উচিত হবে হিন্দুদের পক্ষ নিয়ে যারা মন্দির দখল করেছে ওদের বিরুদ্ধে লড়া। এটা তো উচিত হবে। যদি না হয়, পুলিশ যদি এই ভূমিকাটা পালন না করে, চুপচাপ বসে থাকে, উল্টো যে গুন্ডা ডাকাতরা মন্দির দখল করে আছে তাদের পক্ষ নয়, আর যারা নিজেদের তৈরি করা মন্দিরকে আপনার ছাড়াতে যাচ্ছে, দখল নিতে যাচ্ছে, ওই লোকেদের বিপক্ষে যায়, তাহলে বলুন আপনি দোষ কাকে দেবেন? যে ভাইরা মন্দির উদ্ধার করতে যাচ্ছে ওই হিন্দুদেরকে দেবেন, না পুলিশকে দেবেন, না মুসলমানকে দেবেন যারা মন্দির দখল করেছে? আপনাকে আমি স্পষ্ট উদাহরণ দিয়ে বললাম বোঝার জন্য। নিশ্চয় হিন্দু ভাইদেরকে কেউ বলতে পারেন না তাদের দোষ আছে, এজন্যই যে ও নিজের মন্দির তাকে উদ্ধার করতে যেতে হবে। যদি তাই হয় তাহলে বলুন, কাটরা মসজিদ দখল করতে গিয়েছিল মুসলমানরা, ওতে নিজেদের মসজিদ দখল করতে গেছে, অন্যায় কি ছিল সেখানে? পুলিশ ওখানে আছে, পুলিশ মুসলিমদের দলে দলে যাওয়ার প্রয়োজন কি ছিল? কেন সিপিএম কে ভোট দিয়েছিল মুসলমানরা? সিপিএম সরকারের কি এটা দায়িত্ব ছিল না যে মুসলমানদের নিজস্ব মসজিদ বেদখল হয়ে আছে, মুসলমানদেরকে বলা উচিত ছিল আপনারা খবরদার আসবেন না, আমরা আপনাদের এই ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের পুলিশ মোতায়েন করছি, আপনারা মিছিল করে আসবেন, আপনার অমুক দিনে আসুন, আপনারা এসে আপনাদের মসজিদ নিয়ে যান। এটা কি কর্তব্য দায়িত্ব ছিল না সিপিএম এর? আপনারা কি বলেন, দায়িত্ব ছিল না? ছিল না, নিশ্চয়ই দায়িত্ব ছিল। আমাদের সে দায়িত্ব তারা পালন করেনি। আমাদেরকে ওখানে গিয়ে মার খেতে হয়েছে, আমরা মার খেয়ে ফিরে এসেছি, তারপরেও কি আমরা সিপিএম পার্টি ছেড়েছিলাম? নিশ্চয় আমরা সিপিএম পার্টি ছাড়িনি, এখনো পর্যন্ত আমরা সিপিএম পার্টিকে আঁকড়ে ধরে আছি। বন্ধুগণ, যেটা আমার বলার বিষয় সেটা হলো যে আমরা কোন দলকে অত সহজে ছাড়ি না, যাকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি, আমরা গাদ্দারি করি না। এবার আপনি আবার ফিরে আসুন সেই বৌমার দিকে। ওই বৌমা প্রথম দিন থেকে শাস্ত্রী শ্রদ্ধা করে এসেছে, যাকে আমি ভদ্র বললাম, অতি নরম বৌমা বললাম, প্রথম দিন থেকে শাস্ত্রীর ও আপনার সেবা করে এসেছে। ও জেনেছে শাশুড়ি যদি কিছু অন্যায় করে তাহলে ওর অন্যায় দায়ী সে নিজে, আমি আমার দায়িত্ব পালন করি। এজন্য বারবার মুখ বন্ধ করেছে, সব সহ্য করেছে। কিন্তু শাশুড়ি যেহেতু বদনিয়তী মহিলা ছিলেন, তাই তার এই যে অমায়িক ব্যবহারের আপনার যোগ্য তাকে উত্তর না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে। বন্ধুগণ, ভারতবর্ষের মুসলিমরা প্রথম দিন থেকে, স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত এদেশে যত সেকুলার দল আছে, কংগ্রেস, সিপিএম, আপনার আরো অন্যান্য দল, সমস্ত দলের সঙ্গে এই সৎ ব্যবহারই করে এসেছে। বারবার দল তাদেরকে ধোঁকা দিয়েছে, কখনোই মুসলমানরা কিছুই বলেনি, চুপচাপ সহ্য করেছে। আজকে 2021 পর্যন্ত ওই সমস্ত লোকেরা, যে সমস্ত লোকেরা এখনো পর্যন্ত কংগ্রেসকে, সিপিএম কে, টিএমসি কে ভোট দেন, তাদের সঙ্গে আছেন, তো তারা হচ্ছে এই শ্রেণীর লোক। এখনো তারা মুখ খুলেন না দলের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণীর মুসলিমদের এখন জন্ম নিয়েছে, বা কিছু মুসলিমদের আমরা আবির্ভাব দেখতে পাই কিছু কিছু। সেগুলো কারা? তারা হলো ওই যে দ্বিতীয় অপশন বললাম, সেটা কি? শাশুড়ির গলাকে টিপে ধরা, যে শাশুড়িকে মেরে দেওয়া। আজকে ভারতবর্ষের হিন্দুত্ববাদীদের অত্যাচারে এবং সেকুলার দলগুলির নিরন্তর বঞ্চনার কারণে ভারতবর্ষের উদ্যোগী, আবেগী কিছু যুবক বা কিছু ব্যক্তি তারা, এবং বড় দুঃখের কথা, বাংলাদেশ, পাকিস্তান দুই রাষ্ট্রের পক্ষ থেকে আসা কতগুলো সংগঠন, তারা এদেশের মুসলমানদেরকে এভাবে তারা প্ররোচিত করেছে, তাদেরকে বুঝাবার চেষ্টা করেছে
করেছে। এ দেশ ভারতবর্ষ কুফরিস্তান, এখানে মুসলমানদের কোনো অধিকার নেই। এদের কাছ থেকে অধিকার যদি ছিনিয়ে নিতে হয় তাহলে তাদের সঙ্গে সশস্ত্র লড়াই করতে হবে। এই ধরনের ভাবনা কিছু কিছু মুসলিমদের মাথাতে ভরেছে। তার মানে ওই গলা চিপে শাশুড়িকে মারার মতো মোদিকে অমুককে তমুককে মেরে ফেলে দাও, দেশ দখল করে দেশ চালাতে হবে, এই ভাবনা তারা দিয়েছে বিভিন্ন আপনার বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন সংস্থা এসে। এদের বার্তাটা কেউ কেউ গ্রহণ করেছে। যারা গ্রহণ করেছে সে সমস্ত লোকেদের আমরা খুব বেশি তাদের দোষ দিতে পারি না। এই জন্যই যে একজন মানুষ যখন বারবার অত্যাচারিত হবে, বারবার মার খাবে, তখন সে দিশা পায় না। তাকে যে যেভাবে বোঝায় সে তার দিকে তেমনই বোঝে। আপনাকে আমি স্পষ্ট করে বলি, একটু মা এবং বোনদেরকে বলছি, ভালো করে বুঝবেন। মালদার এক মহিলার স্তনকে কেটে নেওয়া হয়েছিল, আপনারা শুনেছেন? মালদার এক মহিলার স্তনকে কেটে নিয়েছে আরএসএস এর ক্যাডার। পশ্চিমবাংলা দিদির রাজ্যের কথা বলছি। আফরাজুলকে পিটিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে রাজস্থানে। পশ্চিমবাংলার কথা বলছি আমি। আরো তো অনেক ঘটনা আছে যেগুলো আমাদের কলকাতার আশেপাশে জেলাগুলিতে ঘটেছে, কত বলার প্রয়োজন নেই। এবার আপনাকে আমি বলছি যে এভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কোন রকমের ফাইসলা হচ্ছে না। আফরাজুলকে মারা হলো, যেভাবে তার আপনার ক্ষতিপূরণ পাওয়া দরকার ক্ষতিপূরণ পায়নি। যারা ইসলাম কেটেছে তাদের সেভাবে শাস্তি হয়নি। আপনার লালগোলাকে বদনাম করার জন্য এখানে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছিল। যারা অগ্নিসংযোগ করেছে তাদের বিচার হয়নি। কোথায় আছে, কিভাবে? যদি মুসলিম কোন পরিবার থেকে ধরনের ঘটনাকে ঘটাতো তাহলে তার 14 পুরুষকে অ্যারেস্ট করা হতো। কিন্তু স্পষ্টভাবে ধরা পড়ছে লালগোলায় ট্রেনে তারা একজন ব্যক্তি বা কিছু একটা আপনার দল তারা অগ্নিসংযোগ করছে, তাদের বিচার হলো না। এইরকম যখন অবিচার দেখছে মুসলিম যুবকরা, তার বাপ মারা গেছে, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, যখন এই ঘটনাগুলি ঘটছে এবং কোনো সুবিচার পাচ্ছে না, তখন তাদের রক্ত টকবক করে ফুটে উঠছে। তারা শুধু বদলা নেওয়ার অপেক্ষায় থাকে। যখন বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন সংগঠন তাদেরকে বুঝায় যে এইভাবে আমাদেরকে বদলা নিতে হবে, তখন তারা তাদের খপ্পরে পড়ে এবং তারা ভোট হয়ে যায়। তারা তাদের আদর্শ গ্রহণ করে আপনার এমন পদক্ষেপ তারা উঠায় যে পদক্ষেপের কারণে শাস্ত্রীকে মারার মতো তাদের অবস্থা হয়। তারা করতে তো কিছুই পারে না। শাস্ত্রীর গলায় কেবল আপনার হয়তো ওই অন্যটা পেঁচিয়েছিল, টানবে, সে সময় বেটা ঢুকে গেছে, বেটা ঢুকে গিয়ে আপনার ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বৌমাকে। ঠিক সেরকম অবস্থা হয়েছে। কোনো জায়গায় হয়তো তারা বম ফাটা দেখেছে, কোনো জায়গায় বম আপনার তৈরি করছিল, আরো কিছু হয়েছে। কোন জায়গাতে কোনো হিন্দুকে বা কোনো নেতাকে মারা সাহস পায়নি, মারতে পারেনি, হয়তো মারার চেষ্টা করেছে। বদনাম তাদের হয়েছে। শেষ পর্যন্ত সংগঠনকে দেন, সংগঠনে যারা করে তাদের বাড়ি ঘর, এমনকি আমার ওই সমস্ত সংগঠনের কারণে 2 জন মহিলাকে এখনো পর্যন্ত জেলে বন্দী করে রাখা হয়েছে। বন্ধুগণ, এইভাবে আমরা দেখি মুসলিমদের একটা গোষ্ঠী তারা সঠিক দিশা না পেয়ে আজে বাজে পন্থা অবলম্বন করে তারা নিজেদের বদনাম করেছে এবং ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, যে দুটি ভাবনার কথা বললাম মুসলিমদের মধ্যে, চুপচাপ বসে থাকা আর একটা আপনার সংঘর্ষে যাওয়া, হত্যা করার প্ল্যান নেওয়া, এদেশের আরএসএস, বিজেপি, বজরং দল, যাদেরকে আমরা ফ্যাসিবাদী শক্তি বলে মনে করি, আপনি ইতিপূর্বে শুনলেন অনেক আলোচনা। ফ্যাসিবাদী কাকে বলে? এই ফ্যাসিবাদী শক্তি সেই সাথে মুখোশধারী যারা সেকুলার নেতা বা সেকুলার দল, এরাও চায় যে মুসলমানরা এভাবে থাকুক। হয় তারা চুপচাপ গোলামের মতো আমাদের গোলামি করুক, আমাদের পার্টিতে ভোট দেয়, একটাও তারা কথা না বলুক, অথবা তারা চায় এমন তারা পদক্ষেপ গ্রহণ করুক যার কারণে জাতি বদনাম হয়, দেশ বদনাম হয় এবং উল্টো ওই লোকগুলোকে ধরার সুযোগ আমাদের হয়। এবং বেছে বেছে যারা মুসলিমদের মধ্যে বুদ্ধিজীবী, শিক্ষিত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানদার, যাদেরকে সমাজ মনে করে, এই সমস্ত লোকগুলিকে আমরা ধরে ধরে জেলে ভরি। এটা তারা চায়, এরকমভাবে তারা চায়। আর এই চাওয়াটাকে প্রতিষ্ঠা আপনার বলবৎ রাখার জন্য সরকারের পক্ষ থেকে হিন্দুত্ববাদী সংগঠন
সংগঠনগুলির পক্ষ থেকে ইন্ডিয়ান মুজাহিদিন নামে একটি সংগঠন তৈরি করা হয়েছিল, যার কোনো অস্তিত্ব ভারতে নেই। এটা নিজেদের সংগঠন, সেই সংগঠনের সদস্য তৈরি করে কাউকে নিজেরা অ্যারেস্ট করেছে এবং মুসলমানদেরকে তারা বদনাম করার চেষ্টা করেছে। বন্ধুগণ, তৃতীয় যেটা স্তর, সেটি হলো মুখ খোলা, না চুপ থাকা, না শাশুড়ির গলা টিপে মারা। শাশুড়ির গলা টিপে মারলে তো হবে না, বাড়িটা তো শাশুড়ির, তার গলা টিপে মারলে তো হবে না। তো উচিত হবে ওই বৌমার তৃতীয় পদক্ষেপ, চুপচাপ না থেকে মুখ খোলা প্রতিবাদ করা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। বন্ধুগণ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষে মুসলমানদেরকে নিয়ে সেই কাজটি করতে চাইছে। আশা করছি আপনারা পপুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারছেন। পপুলার ফ্রন্ট চাই আর লোকেদের হয়ে দালালি করো না। পপুলার ফ্রন্ট চাই চোখ বন্ধ হয়ে তাদের অত্যাচার বঞ্চনাকে সহ্য করো না। পপুলার ফ্রন্ট চাই আরে তোমাকে নিয়েই তো সবারই শক্তি। বিজেপি পার্টিটা আছে তোমার জন্য, কংগ্রেস শক্তিতে যায় তোমার কারণে, সিপিএম শক্তিতে যায় তোমার কারণে, টিএমসি শক্তিতে যায় তোমার কারণে। সবাই তোমার শক্তি নিয়ে সবার মধ্যে, তোমার শক্তি নিয়ে সবার, তোমার বল নিয়ে সবার বলিয়ান। যদি তাই হয় তাহলে পপুলার ফ্রন্টের বক্তব্য মুসলমানদেরকে নিয়ে তোমার শক্তি তুমি কাজে লাগাও, তোমার শক্তি তুমি কাজে লাগাও। নিজের শক্তি দিয়ে ভাইকে তুমি মারিও না। বড় দুর্ভাগ্যের কথা, একটি কথা আমার মনে পড়ে গেল। পশ্চিমবাংলা নাকি মুসলমানদের শাসন চলছে, এটা একটা প্রচার চলছে তো নাকি? পশ্চিমবাংলায় মমতাজ বেগমের শাসন চলছে, মানে মুসলমানদের শাসন চলছে। আর দেখতে গেলে তাই, আমাদের মমতা খালা পশ্চিমবাংলা শাসন করছেন, ওনার ওড়না, ওনার বোরকা শব্দ আমরা জানতে পারছি। তো মমতাজ বেগমের শাসন চলছে বলে প্রচার করছে হিন্দুত্ববাদীরা যে হ্যাঁ, লজেন্স চকলেট আমাদেরকে দিয়ে একদিকে যেমন আমাদেরকে ভোলানো হচ্ছে, অপরদিকে হিন্দুত্ববাদীদেরকে বলার সুযোগও করে দেওয়া হচ্ছে যে মুসলমানদেরকে সব দিয়ে দেওয়া হলো। আমাদের কি দেওয়া হয়েছে? আমাদের মসজিদের ইমামকে ২৫০০ টাকা আর মুয়াজ্জিনকে ১০০০ টাকা, গ্রাম পিছু বা ২জন বা ৩জন লোক পায়। এগুলো আমাদের অকাপের টাকা, আর এগুলো আমাদেরকে আপনার দিয়ে, আমাদের নিজেদের টাকা আমাদের নিজেদেরকে দিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে অন্যদেরকে আমাদের বিরুদ্ধে বলার, সরকারের বিরুদ্ধে বলার একটা পরিস্থিতি এমন তৈরি করার, যেটা হচ্ছে মুসলমানদের পক্ষে সরকার, মুসলিমদের পোষণকারী সরকার। এবার ইচ্ছাকৃত মনে হয় সবগুলো প্ল্যান করে করা হচ্ছে যে তোমরা বাইরে থেকে আওয়াজ তোলো। এবার তোমরা যদি বাইরে থেকে আওয়াজ তোলো তাহলে তোমাদেরকেও সামাল দিতে হবে। সামাল দেওয়ার জন্য পদক্ষেপ নেব। সে পদক্ষেপটা কি হলো? পদক্ষেপটা এভাবে হলো, এবার সরকারের ফান্ড থেকে বিভিন্ন পুজোতে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৪০,০০০ টাকা, ৪০,০০০ টাকা পেতে একটা ইমামের আপনার সারা বছর কেটে যাবে। ২৫০০ টাকা যদি হয় তো ১২ মাসে ২৫০০ ক বছর লাগবে? প্রতি মাসে ২৫০০ যদি হয়ে যায় তাহলে আপনার প্রায় ১ বছর কেটে যাচ্ছে। একটা ইমামের পেতে আপনার একটা গ্রামে ওই ৪০,০০০ টাকা পেতে ৮ বছর কেটে যাচ্ছে। আর পুজোর মণ্ডপে, পাড়ায় পাড়ায় পুজোর মণ্ডপ, কোন মণ্ডপে ৪০, কোন মণ্ডপে ৫০, আর এভাবে সন্ন্যাসীদের আপনার ভাতা। এইভাবে সরকারের যে খাত, সরকারের যে কোষাগার, তা থেকে আপনার মুসলমানদেরকে একটু দিয়ে সুযোগ এমন ভাবে তৈরি করা হলো যে হিন্দু ভাইদেরকে পুষিয়ে দিয়ে দেওয়া হলো। অনেক কিছু বলা হচ্ছে বন্ধুগণ। আমরা পশ্চিমবাংলা যেহেতু মমতাজ বেগমের শাসন, তাই এই রাজ্যের কথাই বলছি। বিশেষ করে মুসলিম ওই ভাইদেরকে বলছি যারা এখনো পর্যন্ত ভুলের মধ্যে আছেন, এবং ওই হিন্দু ভাইদেরকে বলছি যেই ভাইরা মনে করেন যে এটা হচ্ছে আপনার মুসলিম পোষণকারী সরকারের দেশ, রাজ্য, তাদেরকে বলছি ভারতবর্ষের পশ্চিমবাংলা হচ্ছে একটি ব্যতিক্রমী রাজ্য। যেই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হয় ভারতবর্ষে, এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রথম শহীদ হয় মুসলমান, সেটা হচ্ছে পশ্চিমবাংলা। তার চাইতে বড় দুঃখের কথা, তপন দাস থেকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে তাহের খানকে, তার আপনার তাহেরুল ইসলাম না কি তার নামটা বটে, তাহেরুল ইসলামকে দিয়ে 2 জন মুসলমানকে হত্যা করা হয়েছিল এনআরসি বিরোধী আন্দোলন করার অপরাধে। এটা আপনারা শুনেছেন?
এটা শুনেননি? জলঙ্গিতে গত বছর জলঙ্গিতে এনআরসি বিরোধী আন্দোলন করতে যায় মুসলিমরা, আর আপনার টিএমসির নেতাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হয়। খেপিয়ে দিয়ে ওই তাহেরুল ইসলাম তার গুলিতে, তার আপনার গুন্ডাদের গুলিতে 2 জন মুসলমানকে হত্যা করা হয়। এ কেমন রাজ্য? এটা কেমন রাজ্য? এনআরসি বিরোধী এদেশের সরকার, এ রাজ্যের সরকারের বক্তব্য আমার লাশের উপর এনআরসি হবে, এনআরসি আমার জীবদ্দশা করতে দেবো না। সেই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলন করতে যাচ্ছিল কিছু লোক, তাদের মধ্যে 2 জনকে গুলি করে মারা হয়। এ কথা ভালো করে শুনে রাখবেন। ভারতবর্ষের কোন রাজ্যে, বিজেপি শাসিত কোন রাজ্যে ধরনের ঘটনা ঘটেনি। বন্ধুগণ, আমরা পপুলার ফ্রন্টের পক্ষ থেকে একটি বড় জনসভার আয়োজন করি ভাকরিতে। সেই সভাকে সরকার চক্রান্ত করে বন্ধ করে দেয়। এ হচ্ছে আপনার মুসলিম দরদি সরকার। সেজন্য বিশেষ করে মুসলমানদের আমি বলবো যে এ ধরনের ভুল কখনো ভাববেন না যে মুসলিম দরদি বর্তমান যে সরকার, এবং হিন্দু ভাইদের বলি যে আপনারাও কখনো মনে করবেন না যে মুসলিম দরদি সরকার। তা নয়, সরকারের যা রং তাই করছে। এর আগে সিপিএম যা করে সেও তাই করছে, কংগ্রেস যা করে সেও তাই করছে। ওদের চাইতে এদের কোনো তফাৎ নেই। আর আমরা তো মনে করি যে আমাদের ডিভিশন আমাদের চাইতে আপনাদের কাছে তিনি বেশি আছেন। উনি তো শব্দ বিনে এসছেন বিজেপি থেকে, উনি বিজেপির লোক। বিজেপিতে একসময় তাদের সঙ্গে তার ঘর সংসার ছিল, কাজে তার সম্পর্ক আপনাদের সঙ্গে বেশি আছে, আমাদের সঙ্গে বেশি নাই। এ কথা ভালো করে বুঝবেন। আমরা এই জন্য বলছি যে মুসলমানরা ওই আপনার স্কলারশিপ, সাইকেল, ইমামদের ভাতা, মুয়াজ্জিনদের ভাতা, এবার দিয়ে মুসলিমরা কিছু পায়নি। না তাদের চাকরি আছে, না আপনার তারা সুরক্ষা পেয়েছে, না মুসলমানরা যে ধরনের সুযোগ সুবিধা পায় সেগুলো পেয়েছে। যা আগে আমরা বঞ্চিত ছিলাম, আজ আমরা সেও বঞ্চিত আছে। বাস, আমি শেষের বেলায় আপনাদের বলতে চাই, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দেশবাসীকে সচেতন করতে চায়। পপুলার ফ্রন্ট কোন পার্টির বিপক্ষে নয়, না টিএমসির বিপক্ষে, না কংগ্রেসের বিপক্ষে, না সিপিএমের বিপক্ষে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া হচ্ছে জনগণের পক্ষে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া ওই সমস্ত দলকে ভালোবাসে, ওই সমস্ত দলকে সমর্থন করে যে সমস্ত দলগুলি দেশের জনগণের পক্ষে কাজ করে। দুর্ভাগ্যের বিষয়, এমন কোনো দল নেই যে দল মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অনুপাতে তারা নিজেদের কর্মসূচি গ্রহণ করে। সেই জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সকল পার্টির ওই সমস্ত কর্মসূচির বিরুদ্ধে বলে যে সমস্ত কর্মসূচিগুলো জনগণের বিরুদ্ধে যায়। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সব সময় ওই সমস্ত নেতাদের, ওই সমস্ত পার্টির লোকেদের সমর্থন করে যে সমস্ত নেতা, যে সমস্ত পার্টি এদেশের যে আপনার হিন্দুত্ববাদী শক্তি, উগ্র হিন্দুত্ববাদী শক্তি, ফাঁসিবাদী সরকার, এদের উৎখাতের জন্য যারা পদক্ষেপ গ্রহণ করছে, যারা কর্মসূচি বানাচ্ছে, আমরা তাদেরকে ভরপুর সমর্থন করি। আমরা 2021-এ মনে করি ভারতবর্ষ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মানুষকে খুব বেশি সচেতন থাকতে হবে, নেতারা যেন আমাদেরকে ভুলভাবে পরিচালিত না করে, আর কোন রকমের সুযোগ নিয়ে হিন্দুত্ববাদী সরকার আমাদের পশ্চিম বাংলায় প্রতিষ্ঠা না হয়। আমরা জনগণের সবার কাছে আবেদন করব, সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের সামনের বিধানসভাকে কেন্দ্র করে, বিধানসভা ইলেকশনকে কেন্দ্র করে যে ভাবনা জনগণকে দিতে চাই, সেটি হলো প্রথমত প্রত্যেক দলের কাছে আমাদের আবেদন থাকবে, কংগ্রেস, সিপিএম, টিএমসির কাছে আমাদের আবেদন থাকবে, যেহেতু আপনারা আপন আপন পার্টির পক্ষ থেকে প্রচার করেন বিজেপি বিরোধী প্রচার, কাজেই আপনার 3টি পক্ষই হচ্ছেন বিজেপি বিরোধী। যদি তাই হয়, আমাদের আবেদন আপনাদের 3টি দলের কাছে, বিশেষ করে আপনারা 3টি দল মিলে জোট করুন। 3টি দল মিলিয়ে যদি জোট হয় তাহলে বিজেপিকে রুখতে কোনো বাধা পাবে না, বিজেপিকে খুব সহজে রোখা যাবে।
যারা ভুল প্রচার করছে, মুসলিমদের নিজস্ব যে সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাদেরকে ভোট কাটুয়া বলে যারা কটাক্ষ করে, আমরা মনে করি এরা কোনো ফ্যাক্ট হবে না, এরা কোনো রকমের ভোট কাটুয়া নাই। এরা কিছু কিছু হয়তো ভোট মানুষের পায়, কিন্তু যদি সঠিকভাবে জনগণ বিচার করেন, জনগণ যদি বিবেচনা করেন, তাহলে এই সিদ্ধান্তে জনগণ পৌঁছাচ্ছেন যে ভোট কাটুয়া মিল নয়, ভোট কাটোয়া এসডিপিআই নয়, ভোট কাটোয়া ডাব্লিউপিআই নয়, এভাবে মুসলিম সংগঠন ভোট কাটোয়া নয়। ভোট কাটোয়া হচ্ছে কংগ্রেস, ভোট কাটোয়া হচ্ছে সিপিএম, ভোট কাটোয়া হচ্ছে টিএমসি। কেন? এজন্যই মুসলমানদের ভোট মুসলিম পার্টিগুলিতে খুব কমই যায়, যেগুলো কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না। মুসলিমদের ভোট ম্যাক্সিমাম এবং পার্সেন্টেজ আকারে যে সমস্ত পার্টির খাতে যায়, সেই খাত বা সেই পার্টি হচ্ছে মাত্র তিনটি, কংগ্রেস, সিপিএম এবং টিএমসি। এই তিনটি খাতে মুসলিমদের ভোট যাবে, বাকি অন্য দলগুলিতে মুসলিমরা খুব কমই ভোট পায়। কাজে আমাদের বৃহত্তর ভোট, বিশাল ভোট, এই ভোটগুলিকে আপনারা আপসের মধ্যে অনেক করে রেখে খবরদার আমাদের ভোটগুলিকে কেটে কেটে আপনারা নষ্ট করবেন না। তাই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সকল পার্টির কাছে আবেদন, আপনারা ভালোভাবে সিদ্ধান্ত নেন, মুসলিমদের সবার ভোট যেন এক জায়গায় পড়ে। মুসলিমদের ভোট যদি এক জায়গায় পড়ে, আপনারা যদি মুসলিম ভোটকে বিভাজন না করেন, তাহলে বিজেপিকে রোখা খুবই সহজ হবে। সেই সাথে জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা অন্ধের মতো এবং ওই বোকা বৌমার মতো শুধু ভূতে গিয়ে ভোট দিয়ে আসবেন না। আপনি আপনার পার্টিকে জিজ্ঞেস করুন যে আমি যে ভোটটা দেবো, সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে অস্ত্র আকারে কাজে লাগবে তো? তার কারণ যদি ভোটকে কয়েক ভাগে কংগ্রেস সিপিএম ভাগ করে দেয়, তাহলে কিন্তু আপনার ভোটটা পচে যাবে, কোনো কাজে লাগবে না। আপনি আপনার পার্টির নেতাকে বলুন যে আপনারা যোগ যদি না করেন আমরা ভোট দেবো না। নো যোগ নো ভোট, নো যোগ নো ভোট, এই হওয়া দরকার আমাদের স্লোগান। আমরা এর আগে পার্টির টানে, পার্টির ভক্তিতে যাকে তাকে ভোট দিয়েছি, সেভাবে আমরা ভোট দেবো না। যেখানে ভোট দিয়ে আমাদের লাভ হবে, বিজেপিকে আটকানো যাবে, আমরা সেই জায়গায় ভোট দেবো। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এই স্ট্যান্ড গ্রহণ করেছে। আপনার আগামী ইলেকশনকে কেন্দ্র করে যে সমস্ত জায়গায় বিজেপিকে রোখার মতো কোনো ক্যান্ডিডেট পাস করবে, আমরা পপুলার ফ্রন্টের পক্ষ থেকে জনগণকে বলবো সেই জায়গায় আপনি ওই পার্টিকে ভোট দিন, ওই প্রার্থীকে ভোট দিন, যেই প্রার্থী আপনার সরাসরি মোকাবিলা করতে পারবে তার সঙ্গে, বিজেপির সঙ্গে। আর ওই ভোটটা যদি টিএমসির বিরুদ্ধে যায় তাও যেতে পারে, কংগ্রেসের বিরুদ্ধে যায় তাও যেতে পারে, কংগ্রেসের পক্ষ হতে পারে, টিএমসির পক্ষ হতে পারে, সিপিএমের পক্ষে হতে পারে। আমরা চাই বিজেপিকে আটকানোর জন্য যাকে ভোট দেওয়া দরকার তাকে ভোট দেওয়া হোক। এই হচ্ছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার স্ট্যান্ড। আমি শেষের বেলায় বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে বলবো, পপুলার ফ্রন্টের এই ভাবনা এই গ্রাম গ্রাম পৌঁছে দিন। মায়েদেরকে বলবো, আপনি আপনার বাড়ির পুরুষদেরকে বোঝান, আপনার ছেলেকে বোঝান, আপনার স্বামীকে বোঝান, আপনার শ্বশুরকে বোঝান, আপনার ভাইকে বোঝান, আপনার পিতাকে বোঝান যে না, আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্যদের হয়ে শুধু কাজ করে এসেছি, শক্তি অন্যকে দিয়ে আমাদের বিরুদ্ধে শক্তিগুলি ব্যবহার হচ্ছে। আমরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ভাবনাকে গ্রহণ করে আমরা জাতির সশক্তিকরণে সচেষ্ট হব। আমরা জাতিকে বাঁচাবো, আমরা দেশকে বাঁচাবো, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। এই ভাবনা আপনি আপনার বাড়িতে দিন। মেয়েরা যতটা দিতে পারবেন ততটা পুরুষরা দিতে পারবেন না। তাই নারী পুরুষ আমি সবার কাছে এই আহ্বান জানাবো, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে থাকুন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পাশে থাকুন। আমাদের আহ্বান আপনার সারাদিন, তাহলে আপনিও বাঁচবেন, দেশ বাঁচবে, দেশের সকলেই বাঁচবে। আল্লাহ আমরা শেষে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করার, সেই সাথে দেশে আর্থিকভাবে অশান্তির আগুন যারা জ্বালাচ্ছে তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, আর দেশের আগুন আর যেন না জ্বলে, এদেশের শান্তির বাতাবরণকে ফিরিয়ে নিয়ে আসার তুমি তৌফিক দান করো। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ।
জামিলা নুরি, প্রাক্তন রাজ্য সভাপতি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ওনার মূল্যবান আলোচনার জন্য। এবার আমাদের কোনো আলোচনা নয়, বক্তব্য নয়, শেষ হয়ে গেছে আমাদের আলোচনা বক্তব্য। সকলকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের লালগোলা ব্লকের পক্ষ থেকে তাজিমুল হককে সংক্ষিপ্ত আকারে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি ওবায়দুল্লাহ, উঠিয়েন না, বসুন। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইনামুর রহমান সাহেব। ধন্যবাদ জানাচ্ছি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জেলা এবং ব্লকের নেতৃত্ববৃন্দ। আরও ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আগত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সৈনিক এবং সৈনিকাবৃন্দ। আরও ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে পপুলার ফ্রন্টের এই সভাকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবকবৃন্দ। আরও ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দদের। ধন্যবাদ জানাচ্ছি মাইকম্যান এবং ক্যামেরাম্যান, পরিচালনা ব্যক্তিদের। আরো ধন্যবাদ জানাচ্ছি লালগোলা ব্লক পুলিশ প্রশাসন এবং আইনটিআইটি বন্ধুদের। আরো ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা এবং রাস্তায় পথ চলতি মানুষদের। সর্বোপরি জানাচ্ছি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা